ঋতু পরিবর্তন হলেই ঝামেলা যে সর্দি কাশি শুরু হয় এবং অনেকে এরা ভোগেন এবং বাড়িতে একজনের শুরু হলে দেখা যায় যে বাকিরাও কিছুদিন পর পর এই সর্দি কাশিতে ভুগতে থাকেন। এটা সত্যি একটা ঝামেলা। তো কেন হয়? এই যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার চেঞ্জ হয়, ফট করে শীত শুরু হলো, তখন কিছু ভাইরাসের রিঅ্যাক্টিভেশন হয় এবং যখন এই শীতকাল পড়ে, যেহেতু একই জায়গার মধ্যে অনেক মানুষ থাকেন, বাড়ি থেকে বেরোনোটা একটু কমে, তাতে ইনফেকশন স্প্রেড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটার জন্য রেসপন্সিবল, সেই জন্য এটাকে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা বলি আমরা অনেকে। এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় বা কোনো সারফেস থেকে ছড়াতে পারে। কোথাও সর্দি কাশি কারো একটা হয়েছে, তিনি কেসেছেন বা হেসেছেন, সেই ড্রপলেটগুলো কোনো সারফেসে জমা ছিল, কেউ অসাবধানতার বশে সেখানে হাত দিয়েছেন, তারপরে নাক মুখ টাচ করেছেন, সেখান থেকেও ছড়াতে পারে। মানে হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টেও হতে পারে, সারফেস থেকেও হতে পারে, ড্রপলেট ইনফেকশনও হতে পারে, বিভিন্নভাবে এই ভাইরাস ছড়াতে পারে। এই ইনফ্লুয়েঞ্জা যেটা হয়, সিজনাল ফ্লু, এটা মোস্টলি সেলফ লিমিটিং, মানে এর কোনো চিকিৎসার দরকার পড়ে না বিশেষ কিছু। জ্বর হলে প্যারাসিটামল খাওয়া বা অ্যান্টি অ্যালার্জি খাওয়া ছাড়া, এবং বেশিরভাগ লোকেরই নিজে থেকে এটা সেরে যায়। বডির যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতার যে মেকানিজম আছে, সেটা দিয়ে এটা সেরে যায়। এবং যাদের ইমিউনিটি একটু দুর্বল, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল মানে বডির যে নিজস্ব প্রহরীরা তারা দুর্বল, সেটাকে আপনি বাইরে থেকে ভিটামিন খেয়ে আর কিছু স্পেশাল ওষুধ খেয়ে বাড়িয়ে ফেলতে পারবেন না। ইমিউনিটি বাড়াতে গেলে আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, অ্যালকোহল স্মোকিং বন্ধ করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং ভালো করে ঘুমাতে হবে। রেগুলার খাবারটা যদি আপনি ঠিকঠাক খান, স্বাস্থ্যকর খাবার খান, তাহলেই আপনার ইমিউনিটি বেড়ে যাবে। এবং ইমিউনিটি আপনি 1-2 দিনে বাড়িয়ে ফেলতে পারবেন না, এটা একটা লম্বা পদ্ধতি। এই লম্বা পদ্ধতির মাধ্যমে আপনার ইমিউনিটি বাড়বে। এই ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হলে কি কি লক্ষণ থাকে? প্রথম তো একটা জ্বর হতে পারে, কারো শুকনো কাশি বা কাশির সাথে কফ উঠতে পারে, ঠান্ডা লাগা ভাব, মানে নাক থেকে জল পড়ছে, নাক বন্ধ, গলা ব্যথা, গায়ে ব্যথা, মাসল পেন, মাথা ব্যথা, দুর্বল লাগা, কারো কারো কাঁপুনি দিচ্ছে বা এটাও হতে পারে, খিদে চলে যাওয়া, এবং কারো কারো ক্ষেত্রে অল্প শ্বাসকষ্ট হতে পারে। এগুলো মাইল্ডার সিমটমের মধ্যে পড়ে। এবং সবার যে যতগুলো সিমটম বললাম সব যে থাকতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন, কারো শুধু গলা ব্যথা আর নাক বন্ধ আছে, কারো জ্বর বা কাশি হয়েছে, গলা ব্যথা নেই। কিন্তু এই সিমটম গুলো সর্দি কাশির সিমটম। মানে কারো গায়ে ব্যথা হয়েছে খুব, মানে কারো সর্দি কাশি হয়ে খিদে চলে গেছে, জ্বর নেই, এটাও একটা সিমটম হতে পারে। সুতরাং সবকটা সিমটমে যে নিয়ম করে সবার থাকতে হবে তার কোনো মানে নেই। আমরা সচেতন থাকি বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে, কারণ এদের খুব হাই গ্রেড ফিভার হতে পারে, এদের খিদে চলে যেতে পারে, কনফিউশন হতে পারে বা ইরিটেবিলিটি হতে পারে, এবং চান্স অফ কমপ্লিকেশন, জটিলতা এগুলো থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা সেগুলো অনেক বেশি। সেই জন্য বাচ্চাদের এবং বয়স্কদের যদি ইনফ্লুয়েঞ্জা হয়, সেটা আমরা একটু নজরে রাখার চেষ্টা করি, একটু অবজার্ভ করি যে তাদের মধ্যে কিছু গন্ডগোল তৈরি হচ্ছে কিনা। অনেক বয়স্ক মানুষকে দেখেছি ইনফ্লুয়েঞ্জার পরে তারা ডিলিরিয়াম হয়, বা জ্বর হয়েছে ইনফ্লুয়েঞ্জা থেকে, ভুল বকছেন বা অন্য ধরনের কথাবার্তা বলছেন, বা কেউ কেউ চলাফেরা করতে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন, এরকমও হয়েছে। কি কি কমপ্লিকেশন হতে পারে? যেটা আমি কমপ্লিকেশনের কথা বলছিলাম, বয়স্কদের বা বাচ্চাদের বা ইনফ্লুয়েঞ্জা থেকে জটিলতা তৈরি হচ্ছে, সেটাকে চিকিৎসা করা হচ্ছে না, কি কি হতে পারে? সেটা সাইনোসাইটিস হতে পারে, বা কানে ওটাইটিস মিডিয়া বলে একটা ইনফেকশন হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, অ্যাসমা সিওপিডির এক্সাসারবেশন হতে পারে, বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। প্রথমে একটা ভাইরাল ইনফেকশন হলো, তারপর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, সেটাও হতে পারে। ডায়াগনোসিস কিভাবে করা হবে? সাধারণত ইনফ্লুয়েঞ্জা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, কোনো টেস্ট করা হয় না। কিন্তু যাদের জটিলতা তৈরি হয় বা শ্বাসকষ্ট হচ্ছে বা অন্য কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু পরীক্ষা করে দেখে নেওয়া হয় যে কজেটিভ অর্গানিজমটা কি। তার মধ্যে একটা কমন পরীক্ষা হচ্ছে বায়োফায়ার টেস্ট। কিন্তু জ্বর থাকলে আমরা ওই জ্বরের অন্যান্য কারণগুলো এক্সক্লুড করার চেষ্টা করি যদি পেশেন্ট কমপ্লিকেটেড হয়। একে কিভাবে চিকিৎসা করা হয়? প্রথম চিকিৎসা হচ্ছে বিশ্রাম নিতে হবে এবং ঠিকঠাকভাবে জল পান করতে হবে। জ্বর এলে প্যারাসিটামল খেতে পারেন, যদি সর্দি বা কাশি থাকে অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিন গ্রুপের ওষুধ খেতে পারেন, এবং যদি কাশি হয় কিছু কাফ সাপ্রেসেন্ট বা এক্সপেক্টোরেন্ট পাওয়া যায়, সেগুলো খাওয়া যেতে পারে। কিন্তু আমি খুব ডিসকারেজ করি কাফ সিরাপ খাওয়ার ক্ষেত্রে, কারণ অনেক কাফ সিরাপ বাজারে পাওয়া যায় যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, যেগুলো কম্বিনেশন রেশনাল না, ফলে সেগুলো
ভালো করার চেয়ে ক্ষতি করে অনেক বেশি অনেক সময়, সব ক্ষেত্রে না। সেই জন্য আমি কাপ সিরাপ খেতে না বলি। স্টিম ইনহেলেশন করতে পারেন, তাতে অনেকটা নেজাল প্যাসেজ ক্লিয়ারেন্স হয়, তাতে গলার অনেক সময় একটু আরাম হয়, তাতে সুবিধা হয়, মানে সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্ট অনেকটা হয়। অ্যান্টিভাইরাল রুটিনলি ইউজ করে না, যাদের কমপ্লিকেটেড হচ্ছে তাদের ক্ষেত্রে আর্লি ইনিশিয়েশন অফ অ্যান্টিভাইরাল কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করি। অ্যান্টিবায়োটিকের ভাইরাল ইনফেকশনে কোনো রোল নেই। হোম হাইজিন কি করে মেনটেন করবেন? হাত ধুতে হবে, নাক মুখে হাত দিচ্ছেন সেটা থেকে না ছড়ায়। মাস্ক ব্যবহার করুন, যখন হাঁচছেন বা কাশছেন তখন রুমাল চাপা দিন বা হাত চাপা দিয়ে সেটা কাশুন, পরে হাতটা আপনি ধুয়ে নিন, যাতে অন্যদের না ছড়ায়। অ্যাডিকুয়েট নিউট্রিশন এবং হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট। আপনার যখন শরীর খারাপ হয়েছে তখন ভালো খাবার দাবার খেলেন, ফল টল খেলেন, জল ভালো করে পান করলেন, এবং এটা থেকে যাতে আপনি বাঁচতে পারেন বছরে একবার করে ফ্লু ভ্যাকসিন আপনি নিয়ে নেবেন, ইনফ্লুয়েঞ্জার শট। তাতে দেখবেন সর্দি কাশি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। একদম 100% প্রোটেকশন কোনো কিছুই দেবে না, কিন্তু অন্তত যদি 70% প্রোটেকশনও দেয় তাতে আপনার সুবিধে, ভোগান্তি কম। আর বাড়ির যারা সেন্সিটিভ ফ্যামিলি মেম্বার্স আছেন, বাচ্চা বয়স্ক, তারা আপনার কাছ থেকে অ্যাফেক্টেড হবেন কম, কারণ আপনি বাইরে কাজ করতে বেরোচ্ছেন, অন্য জায়গা থেকে ভাইরাস আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন, সেইটার সম্ভাবনা অনেক কমে যাবে। কখন মেডিকেল অ্যাটেনশন নিতে হবে? যে পারসিস্টেন্ট ফিভার থাকছে কিনা, 5 থেকে 7 দিনের বেশি সর্দি কাশি থাকছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বুকে ব্যথা হচ্ছে কিনা, কনফিউশন হচ্ছে কিনা, ইনএবিলিটি টু ইট এন্ড ড্রিঙ্ক হচ্ছে কিনা, আপনি খাবার খেতে পাচ্ছেন না বা জল খেতে পাচ্ছেন না, এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে কিনা, অল্টার্ড সেন্সোরিয়াম হয়েছে কিনা, ডায়াবেটিক পেশেন্ট আপনি কিনা, আপনাকে সজাগ থাকতে হবে। প্রেগনেন্ট মহিলা সজাগ থাকতে হবে, এল্ডারলি সজাগ থাকতে হবে, বাচ্চা সজাগ থাকতে হবে, কারণ এগুলো এদের ক্ষেত্রে কমপ্লিকেশন করে অনেক বেশি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? যে সর্দি কাশি হলে নিজেদের শরীরের যত্ন নিতে হবে বিভিন্নভাবে, অহেতুক অ্যান্টিবায়োটিক নয়, বাচ্চা এবং বয়স্কদের খেয়াল রাখতে হবে। কমপ্লিকেশন হলে মেডিকেল অ্যাটেনশন নিতে হবে, কোন কোন ক্ষেত্রে অ্যাটেনশন নিতে হবে একটু আগে আমরা বলেছি, এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনের কথা আমরা বলেছি, যেটা খুব জরুরি সর্দি কাশি থেকে বাঁচার জন্য এবং সর্দি কাশি থেকে বাড়ির বাচ্চা এবং বয়স্ক বা প্রেগনেন্ট যারা মহিলা আছেন তাদের বাঁচানোর জন্য। নমস্কার, ভালো থাকবেন।